ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত মুস্তাফা। দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে চলছে বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা, দর ধরে রাখার কৃত্রিম চর্চা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা আর নীতিগত সিদ্ধান্তের অভাব। এর মাঝেও আশার আলো দেখাচ্ছে সংকট সমাধানের সরকারের নানা উদ্যোগ। দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে চলমান সংকট ও এর সমাধানের পথ খুঁজতে আজকে আমাদের আলোচনার বিষয় পুঁজিবাজারের সংকট কি। আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক সিনিয়র সহসভাপতি আহমেদ রশিদ লালী এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিকাতার আয়োজনে। জি, জনাব আহমেদ রশিদ লালী, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমরা দেখেছি দীর্ঘদিন ধরেই কিন্তু নানান অভিযোগের মধ্য দিয়ে এই পুঁজিবাজার যাচ্ছে, তার মধ্যে রয়েছে বিনিয়োগকারীদের আস্থাহীনতা সহ নানান কারণ। আপনার কাছে একটু জানতে চাবো, পুঁজিবাজারে ঠিক এই মুহূর্তে বিদ্যমান সমস্যাগুলো কি কি আছে? ধন্যবাদ। এই অবস্থায় আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের যে আস্থার সংকট হলো মেইন প্রবলেম পুঁজিবাজারে, যে কারণে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালসরা সাইডলাইনে আছে এবং বিনিয়োগ খুব কম হচ্ছে। সেটার কিছু কারণ যদি আমি এভাবে বলি তাহলে বিষয়টা হবে যে দেখেন, এসইসিতে যে কর্মকর্তা কর্মচারীদের ভিতরে যে প্যানিকের সৃষ্টি হয়েছে এবং যে দূরত্ব হয়েছে, সেই দূরত্বগুলো দূর করতে হবে। সেটা নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের যে ফাইন রেজিম যেটা চলছে, যে 8 মাস ধরে শুধু ফাইন হচ্ছে, মার্কেট ডেভেলপমেন্টের কোনো কাজ হচ্ছে না, এইটা একটা বড় কারণ। যে ফাইন রেজিম ঠিক আছে, আমরাও চাই যে পুঁজিবাজারে অ্যাকাউন্টেবিলিটি হোক, পুঁজিবাজার ভালোভাবে চলুক, সেটা তো আমাদের অবশ্য কাম্য, কিন্তু এই ফাইন রেজিম থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। নাম্বার টু। নাম্বার থ্রি যেটা আমি বলবো সেটা হলো যে দেখেন, প্রায় 250 বিনিয়োগকারীদের অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে। এই অ্যাকাউন্টগুলো হলো যারা ভলিউমে কন্ট্রিবিউট করে, এই সকল অ্যাকাউন্ট। এইখান থেকে আমাদের এই অ্যাকাউন্টগুলো ফ্রিজিংটা ছাড়াতে হবে। আজকে 7-8 মাস হয়ে গেল এখনো ফ্রিজ আছে, অথচ ওনারা জানেনই না যে আমার অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হলো। সো আমি যদি এইভাবে বলি যে দেখেন, ফাইন, এখন একজন বিনিয়োগকারী স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করলো এবং সে শেয়ার কিনলো, কিনে আর বিক্রি করে নাই, সে শেয়ারটা এখনো আছে, তো উনার উপরে ফাইনটা কিভাবে হয়? আর নাম্বার টু হলো যে ফাইনগুলো হচ্ছে, এই ফাইনগুলোর ফর্মুলাটা কি, কিভাবে ফাইনগুলো হচ্ছে এটা জানা দরকার। সো এই ফাইনটা একটা আতঙ্ক সৃষ্টি করেছে বাজারে। সো এই জিনিসগুলো যদি আমরা দূর করতে পারি তাহলে কনফিডেন্সের যে ঘাটতিটা রয়েছে সেইটা অনেকাংশে দূর হয়ে যাবে। প্রাইমারি শেয়ার আসছে না বাজারে, সেখানে একটা বাধা রয়ে গেছে। সংস্কার যেগুলো বলা হয়েছে সেগুলো আসছে না। সংস্কারের বিষয়েও আমার অনেক কথা আছে, যেগুলো আমি পরবর্তীতে বলবো। সংস্কারের যে বিষয়গুলো, সেই বিষয়টি নিয়ে আমরা আহমেদ রশিদ লালী আপনার কাছে আসব, কিন্তু তার আগে একটু জনাব আল আমিন আপনার কাছে একটু যেতে চাচ্ছি। জনাব লালী যে বিষয়গুলো বলছিলেন, সেখানে আমরা দেখলাম যে মার্কেট ডেভেলপমেন্টের কথা তিনি বলেছেন এবং একটি কথা বলেছেন যে আতঙ্ক তৈরি হচ্ছে ফাইনের বিষয়ে। আপনার কাছে একটু জানতে চাবো, যে সমস্যাগুলো উনি এখন বললেন, এগুলো সমাধানের জন্য কি ধরনের স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে এখানে উনি যে সমস্যাগুলো বললেন, এগুলো সমস্যার সাথে কিন্তু নিয়ন্ত্রক সংস্থার সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই? কারণ নিয়ন্ত্রক সংস্থার কাজ হচ্ছে আপনার বাজারের গভর্নেন্সটা দেখা। এখন যারা বায়ার সেলার আসবে কি আসবে না, ওনারা কিন্তু নিয়ন্ত্রক সংস্থা সেট করে দিবে না কে বায়ার হবে কে সেলার হবে। নিয়ন্ত্রক সংস্থা যাদের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, নিশ্চয়ই তাদের কাছে সেটার ফাইলিং আছে, সেটা ডকুমেন্টেশন আছে, একদম মানে ক্লিন, কোনো কাজ নাই, কোনো সমস্যা হয় নাই, এরকম কোনো অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করা হয় নাই। কারণ বিগত 15 বছরে যেগুলো হয়েছে, কোম্পানির প্রাইস বাড়ানো হয়েছে আর্টিফিশিয়ালি।
ধরেন গুড গভর্নেন্স যে কোম্পানিগুলোতে ছিল সেখানে কোনো ফান্ড ইনজেকশন ছিল না। আপনি ভালো করে জানেন যে পলিটিক্যাল ফান্ডিং ছিল এখানে, যারা তাদের ফলোয়ার ছিল তারা অনেকে পলাতক আছে, বিভিন্নভাবে তাদের বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন স্ক্যাম আসছে। তাহলে ওই বিষয়গুলো যখন আপনার সামনে থাকবে তখন কিন্তু ওইখানে তারা যখন এটাকে ফাইন করবে বা অ্যাকাউন্ট ফ্রিজ করবে বা কোনো ব্যবস্থা নেবে, নিশ্চয়ই তাদের কাছে সাবস্টেন্সিয়াল সেই এভিডেন্সটা আছে। বাট এই তথ্যগুলো বাজারে ছড়িয়ে দিয়ে বা এই তথ্যগুলোকে এক্সপ্লেন করে কিন্তু যারা বাজারের অংশীজন বা যারা প্রাতিষ্ঠানিক এন্ডে আছে তারা কিন্তু তাদের দায়টা সারাতে পারে না। কারণ আপনি ইচ্ছা করে যদি সাইডলাইনে বসে থাকেন, আপনার বাজারে আপনি যদি নিজে না আসেন, আপনাকে কিন্তু কেউ কোনো অবস্থাতে ফোর্স করে আনতে পারবেন, এটা যার যার ইচ্ছা। কারণ আমি যদি মনে করি সেভিংস ইনস্ট্রুমেন্টের রিটার্ন আমি ভালো পাবো, ব্যাংক সুদের হার ভালো পাবো, পুঁজিবাজারে কন্টিনিউয়াসলি বিভিন্ন কারসাজি হবে, সেখানে আমার ইকুইটি ইরোশন হতে পারে, সেটা তার চয়েস, কে কোথায় আসবে না আসবে। তো আমি মনে করি যে এইখানে যে জায়গাটা সংকট, আস্থার সংকট কারা তৈরি করছে, তারা বারবারই যদি বলে যে এইখানে আমরা যে জায়গাটায় কাজ করব সেই জায়গাটায় তাদের সাথে বসে আলোচনা করতে হবে, যেটা আগের চেয়ারম্যান করতো। যেমন একজন মেকার আবুল খায়ের হিরো, তার সাথে বসে রেগুলেটররা মিটিং করতো, তার সাথে কিছু ফলোয়ার ছিল, তাদের সাথে কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরও ইনভলভমেন্ট ছিল। তাহলে আপনি যদি মনে করেন যে আপনাদেরকে ডেকে বসে গ্যামলিং প্ল্যান সেট করা হবে, তার ভিত্তিতে আপনি বাজারে আসবেন, গ্যারান্টি চাবেন, এই ধরনের বাজার এই জুলাই বিপ্লবের পূর্ববর্তী অবস্থায় থাকতেই পারে, কিন্তু পরবর্তী স্পিরিট যেটা ডক্টর ইউনূস স্যারের স্পিরিট যেটা, সেই স্পিরিটে এই ধরনের সুযোগ নাই। এবং এটা যতক্ষণ তারা বলছে যে আমাদের সাথে বসছে না, কারণ আমরা এই যে সংস্কার প্রস্তাবে যে সামনে যে কথা বলি, প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে আমরা বসেছি, তাদের মতামত নিয়েছি, সবকিছু রিটেন আছে, বাট মিডিয়াতে তারা এসে বলছে যে না, তারা এগুলো আমাদের সাথে বসে না। এই ধরনের কথাবার্তা বলা তো আসলে কখনোই যৌক্তিক না। আর কিছু অনলাইন নিউজ পোর্টাল আছে যাচ্ছে তা লিখে, কোনো ভালো প্রথম সারির পত্রিকায় কোনো রিপোর্টিংই নাই। সো আপনাকে আগে অ্যাসেস করতে হবে। যেমন রিসেন্টলি আমাদের অর্থ উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে একটা মিটিং ছিল গতকালে, এখানে 4টা বিষয়কে অ্যাড্রেস করেছে। নাম্বার 1, নেগেটিভ ইকুইটি। এখন নেগেটিভ ইকুইটি ঢালাওভাবে বললে নেগেটিভ ইকুইটি সবাই এটার ক্ষতিপূরণ পাওয়ার দাবিদার না। আমার এখানে ক্লাসিফাই করতে হবে যে কতটুকু এখানে আমি গ্যামলিং করে, পার্কিং করে, কোন জায়গায় যে শেয়ারকে আমি নিয়েছি, আমি যদি একটা শেয়ারের যৌক্তিক দাম 20 টাকা, আমি 150 টাকায় কিনে আমি যদি সেখানে যে বসে থাকি, সেখানে খুঁজে আগে বের করা হবে যে কত টাকার ওইখানে আমরা ওখানে গিয়েছি। ওইখান থেকে তারপর আমরা ঠিক করবো যে আসলেই কি এটা আপনার নেগেটিভ ইকুইটি দাবিদার না এটা কোনো গ্যামলিং এর পার্ট। সো অনেক বিষয় আছে। তো আমরা মনে করি বাজারকে ঢালাওভাবে আমরা সবাই এখন যে কাজগুলো করছি, আমরা অলরেডি 3টা ইস্যুতে আমাদের যে সংস্কার রিপোর্ট নিয়ে আসছি, প্রত্যেকটা অংশীজনের সাথে একাধিকবার বসেছি, মিউচুয়াল ফান্ডের বিষয়ে বসেছি, মার্জিন রুলসে বসেছি। জনাব আলামিন, আমরা এই বিষয়টি নিয়েও আসবো যে 4টি বিষয়ের কথা আপনি বললেন যে উঠে এসেছে। নেগেটিভ ইকুইটির বিষয় উঠেছে, বিএসসিসি তে জনবল সংকট, এই বিষয়টি ছাড়াও আরো 2টি বিষয় উঠে এসেছে আমরা জানি। কিন্তু তার আগে আমি একটু আহমেদ রশিদ লালী আপনার কাছে যেতে চাই। সংস্কারের বিষয়ে আপনি কিছু একটা বলতে চেয়েছিলেন, এবং জনাব আলামিন যেটি বললেন যে পলিটিক্যাল ফান্ডিং ছিল, কিন্তু এখন আসলে প্রায় 8-9 মাস পার হয়ে গেছে, এখন কি পরিস্থিতি দেখছেন? এবং সংস্কার নিয়ে আপনার, তিনি যেমনটি বললেন সবার সাথে বসা হয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, আপনি কি বলবেন এই বিষয়ে? যে আপনি একটু আনমিউট করে নেবেন। বিষয়টা হচ্ছে, আমি আলামিন সাহেবের সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। তার কারণটা হচ্ছে যে আজকে 7 মাস ধরে যে অ্যাকাউন্টসগুলো ফ্রিজ করা আছে, ওই অ্যাকাউন্টসে ওনারা জানেনই না যে কেন ফ্রিজ করা হলো। আপনি তাদেরকে নোটিশ দেন, শোকজ দেন, কেস করেন, কিছু তো একটা করবেন, কিছু তো একটা বলবেন। আপনি কিছুই বলছেন না, তার ফ্রিজ করে রাখছেন। কি কারণ আছে যে 7 মাস 8 মাস ধরে আপনি ফ্রিজ করে রাখছেন? এইটা কি পুঁজিবাজার না? এভরি সেকেন্ড কাউন্টস ইন ফাইন্যান্সিয়াল মার্কেট, এভরি সেকেন্ড কাউন্ট। আপনি এটা 7 মাস ধরে আপনি এটা আটকায় রাখছেন। আপনার অন্তর্দ্বন্দ্ব যেটা এসিসিতে আছে সেটা আপনি সারাচ্ছেন না কেন? আপনি এই কাজগুলো না করলে কিভাবে বিনিয়োগকারীরা আসবে? যদি আপনার ভিতরেই সংকট থাকে, বিনিয়োগকারীরা তাদের গুড মানি নিয়ে আসবে এই পুঁজিবাজারে এই নিয়ে। এন্ড আই হ্যাভ নট সেড যে এসিসি কে বসতে হবে যারা এই খেলাধুলা করে, আমি এই কথাটা কখনোই বলি নাই। সো আলামিন সাহেবকে জানতে হবে, বুঝতে হবে হোয়াট ইজ দ্য প্র্যাকটিক্যাল প্রবলেম ইন দিস ক্যাপিটাল মার্কেট এন্ড হোয়াট আর দ্য সলিউশনস। জি জনাব লালী, আমরা আপনার প্রশ্নটি আলামিন সাহেব শুনেছেন এবং তিনি এর জবাব দিবেন, কিন্তু তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতার সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়। আজকে আমাদের আলোচনার বিষয় পুঁজিবাজারের সংকট কি। যে জনাব আহমেদ রশিদ লালী, আপনি একটি প্রশ্ন রেখেছিলেন জনাব আলামিনের কাছে যে সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেগুলোতে কেন আগে নোটিশ দেওয়া হলো না, এবং একই সাথে তাদেরকে কেন শোকজ করা হলো না বা তাদের কোনো কারণ দর্শানো গেল না। জনাব আলামিন, আপনার কাছ থেকে জেনে নেব এর উত্তরটা।
দেখুন, আপনাকে আবার ধন্যবাদ। আসলে এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নাই, কারণ এটা তো আমার কাজ না। এটার কাজ হচ্ছে যারা ধরেন যার অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে এবং নিয়ন্ত্রণ সংস্থার মধ্যে, তারা যদি মনে করে অন্যায়ভাবে তাদেরকে নিয়ন্ত্রণ সংস্থা এই কাজ করেছে, অবশ্যই বিনিয়োগকারী সেই রাইট আছে তাদের কাছে রিটেন কমপ্লেন করা, নাম্বার ওয়ান। সেটাতে কাজ না হলে তাদের রাইট আছে কিন্তু আদালতে যাওয়ার। কারণ এটা তো, আমরা তো এখানে কোনো গভর্নেন্সের মধ্যে নাই, আমরা হচ্ছে রিকমেন্ডেশনের ফেজে আছি। সো এটার উত্তর আমার কাছে নাই। যারা প্রশ্ন করছে যে এখানে অন্যায়ভাবে বা অনিয়মভাবে, তাহলে তাদের কিন্তু দেশের আদালত ব্যবস্থা আছে এবং নিয়ন্ত্রক সংস্থার কাছে লিখিত কমপ্লেন করার স্কোপ আছে যে কেন তাদেরটা অযৌক্তিকভাবে আটকে রাখা হয়েছে, যদি লালি ভাইয়ের দাবি সত্যি হয়। এখন ওইখানে না করে তো এখানে টকশোতে এসে এই ধরনের পপুলিস্ট কথা বলে তো কোনো লাভ নাই। আপনি যদি মনে করেন আপনি অ্যাগ্রিভড, আপনার এখানে অ্যাকাউন্টকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, আপনার অবশ্যই নিয়ন্ত্রক সংস্থার কাছে লিখিত কমপ্লেন দিতে হবে, নাম্বার ওয়ান। নিয়ন্ত্রক সংস্থা কাজ না করলে আপনি আদালতে যাবেন, নাহলে আপনি আদালতে যাবেন, আপনার তো এছাড়া কোনো অপশন নাই। জি জনাব আলামিন, ধন্যবাদ জানাচ্ছি। জনাব লালি, যাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তাদের মধ্যে থেকে কেউ কি আদালতে গেছেন আপনার জানা মতে, বা কেউ কি এ বিষয়ে নিয়ন্ত্রণ সংস্থাকে কোনো চিঠি দিয়েছে? ওনারা 3টা-4টা করে চিঠি দিয়েছে, কোনো উত্তর নাই। তো এখন 6 মাস পর্যন্ত এটা বলবৎ থাকে, প্রত্যেক মাসে এক্সটেন্ড হয়। বাই দা বাই, আমি নট ইন দিস, আমি মার্কেটের কথা, সামগ্রিক মার্কেটের কথা বলছি। আমার বিষয়টা হচ্ছে যে এই কনফিডেন্সগুলো যদি আপনি রিগেন না করেন, তাহলে বাজারে বিনিয়োগকারী আসবে না। যেটা আলামিন ভাই বললেন যে এটা ওনার চয়েস, উনি মার্কেটে আসবেন কি না। একটা জিনিস মনে রাখতে হবে, বিনিয়োগকারীরা সবসময় সাই। এই প্ল্যাটফর্মটা আমাদেরকে করে দিতে হবে যেখানে উনি অগাধ একটা আস্থা পাবেন। সেই আস্থার জায়গাটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে, সেই আস্থার জায়গাটা তো ওনারা ক্রিয়েট করবে না। সো কাজেই এই বিষয়গুলা খুব সেন্সিটিভ। আপনি আমাকে বলেন যে একজন একটা শেয়ার কিনেছে, 3 বছর ধরে বসে আছে সেটা কিনে, অথচ তাকে 1 লাখ টাকা ফাইন করেছে। ফর হোয়াট? কেন? এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। দ্যাট ইজ হোয়াট মাই পয়েন্ট ইজ, যে আমাকে এই রিজিম থেকে, এই যে ফাইনের একটা রিজিম চলে আসতেছে 8 মাস ধরে, এখান থেকে বের না হলে পরে এই কনফিডেন্সটা ফিরিয়ে আনতে পারবেন না বাজারে। আপনি যতই ইয়ে করেন, আস্থার কথা বলেন, আমরা বলি, সবাই বলি, কিন্তু এই জায়গাগুলো ঠিক করতে হবে এসিসিকে। আপনি যতই বলেন এটা এসিসির কাজ না, কিন্তু এসিসি তো ক্রিয়েটেড দিস প্রবলেম। যে আপনার কি মনে হয়, দেখেন সরকার তো বদল হলো এবং আমরা যতটুকু জেনেছি যে পলিটিক্যাল ফান্ডিং ছিল অনেক বেশি, তারাই নিয়ন্ত্রণ করে। আপনার কি মনে হয় যে ওগুলোকে বাদ দেন, আপনি পলিটিক্যাল গুলো বাদ দেন, বাট বাজারে যারা অংশীজন ওদের অ্যাকাউন্টস গুলো তো আপনি চিন্তা করতে হবে। আপনি বলেন না যে ওদের এই প্রবলেম ছিল, আপনি প্রবলেমে তো বলছেন না 8 মাস ধরে। জি জনাব আলামিন, এখন আপনার কাছে একটু জানতে চাই যে পুঁজিবাজার কি এখন নিয়ন্ত্রণ মুক্ত হয়েছে? মানে যারা পলিটিক্যালি ফান্ডিং করেছিল তারা কি এখন বাজার থেকে সরে গেছে, বা নতুন বিনিয়োগকারী এখানে প্রবেশের, বা তাদেরকে কিভাবে দেখা হবে? নতুন বিনিয়োগকারী যারা আসবেন তাদেরকে কিভাবে স্বাগত জানানো হবে? দেখুন, আসলে সত্যিকার অর্থে এটা যাওয়া আসার ব্যাপারটা ডিপেন্ড করছে, ধরেন আমাদের বাংলাদেশের যে বাজারটা এতদিন পরিচালিত হয়েছে, আমি যদি ক্লিয়ারলি বলি, কখনো কোম্পানির কিন্তু ফান্ডামেন্টাল অনুযায়ী মুভ করেনি। আমাদের যে ফ্লোটিং ফান্ডগুলো, সেটা সবসময় প্যাট্রন করতো পলিটিক্যাল ফান্ড, এবং তাদের ফলোয়ার যারা ছিল তাদেরটা দেখে মানুষ বিনিয়োগ সিদ্ধান্তগুলো কিন্তু জিজ্ঞেস করে নিত যে আমি কোথায় বিনিয়োগ করব, কি করব না করব। এইভাবেই কিন্তু যখন আপনি ফান্ডিং গুলো বাজারে হয়েছিল, যখন তাদের মাস্টার মাইন্ডরা আত্মগোপনে চলে গেছে, অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, তারপরে যাদের ফলোয়াররা ছিল তারাও যখন নন পারফর্মিং হয়ে গেছে, পাবলিকের যে ফান্ডটা এখানে ছিল সেটা কিন্তু প্রতিনিয়ত আপনার হচ্ছে, আর নতুন করে কিন্তু এখানে কেউ আগ্রহ প্রকাশ করছে না। তাহলে আপনি যখন আগ্রহ প্রকাশ করছেন না, যেহেতু তদন্ত কমিটি হচ্ছে বিভিন্ন কোম্পানির নামে, আপনি জেনে বুঝে যিনি নতুন বিনিয়োগে আসবেন উনি কিন্তু দেখবেন যে এই জায়গায় যেহেতু ঝামেলা আছে আমি বিনিয়োগে যাব না। তাহলে একদিকে ডিমান্ড সাইডটা বন্ধ, অন্যদিকে সাপ্লাই সাইডটা ওপেন আছে, তাহলে সাপ্লাইয়ের কারণে প্রাইস পড়ে যাচ্ছে আর ডিমান্ড সাইডে নতুন কেউ আসছে না। এটা হচ্ছে মেইন ক্রাইসিস। এখন আপনি যদি একটা কোম্পানির ভ্যালু না থাকে, লং রানে সাস্টেইন করবে না। প্রাইসিং আপনি করেছিলেন বিভিন্ন স্ট্র্যাটেজি দিয়ে, সেই স্ট্র্যাটেজিগুলো এখন আমি নতুন বিনিয়োগকারী যখন বাজারে আসবো, এসে যখন দেখবো যে আমার সেভিং ইনস্ট্রুমেন্টের ফিক্সড রিটার্ন অনেক হাই, গত সপ্তাহ কিন্তু ট্রেজারি বিলের রেট ছিল 12.5%, তাহলে আমি যদি সার্টেনলি 12.5% রিটার্ন পাই, বা ব্যাংকে গেলে আমি বেশি রিটার্ন পাই, আমি কেন একটা অনিশ্চিত জায়গায় আসবো যদি আমার সেই এক্সপার্টাইজ না থাকে? তাহলে বিনিয়োগকারীর জন্য কিন্তু বাজার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, বাজারে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরাও আশা করছি, জনাব লালি আপনাকেও বলছি, আমরা আশা করছি যে এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের আগেই আমাদের পুঁজিবাজার নিয়ে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান হবে এবং সংস্কার হবে পুঁজিবাজারের। আগ্রহ দেখাবেন নতুন বিনিয়োগকারীরা। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। ধন্যবাদ। ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।